সরকার উৎখাত করে কাকে আনতে চায় বিরোধীরা প্রশ্ন প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ। ঢাকার কিছু জায়গা সহ কয়েক বিভাগে কাঙ্ক্ষিত বৃষ্টি, বজ্রপাতে 4 জেলায় 10 জনের মৃত্যু। এবং জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ির দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হবে 1200 মেগাওয়াট। শুনছিলেন ফায়ার সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছে আমি তানজির আহমেদ। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ দিয়ে দেশটির মানবাধিকার নিয়ে আবারও প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, যেভাবে একজন অধ্যাপককে হ্যান্ডকাফ পরানো হলো, তাদের কাছ থেকে মানবাধিকারের ছবক নেয়া দুর্ভাগ্যের। আবারও সরকারের বিরোধীদের কঠোর সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, সরকারকে উৎখাত করে তারা কাকে ক্ষমতায় আনতে চায়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইউএনএসক্যাপ এর ৮০তম অধিবেশনে যোগ দেয়া সহ ৬ দিনের সফর সম্পর্কে জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন। চতুর্থবার সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের সাথে নতুন যুগের সূচনা বলে জানান প্রধানমন্ত্রী। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সরকার বিরোধীরা তাকে উৎখাত করে কাকে ক্ষমতায় বসাতে চায় প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা গণমুখী দল, যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে আন্দোলন থামায়, সেটা অনুসরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীদের ধরপাকড়ের প্রসঙ্গটিও আসে সংবাদ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়েই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। 900 ছাত্রছাত্রী গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে হ্যান্ডকাপ পরানো হলো, আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয় যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর গুলি করে একেবারে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত। নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে, সবক নিতে হয়। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীর স্বজনদের অংশ নেওয়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমার নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। কিছু কিছু তো চক্রান্ত হয়, চেষ্টা করা হয়, আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আর ক্ষমতায় দীর্ঘ সময় আছে বলেই জনগণের জীবনমান উন্নত হয়েছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এর আগে সংসদীয় কমিটির বৈঠকে চলমান অধিবেশনের সভাপতি মণ্ডলীর তালিকা অনুমোদিত হয়। তারা হলেন এম এ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, গোলাম কিবরিয়া টিপু ও ফজিলাতুন্নেছা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি নামের অগ্রবর্তীতা অনুযায়ী সভাপতি মণ্ডলীর সদস্যরা অধিবেশনে সভাপতিত্ব করবেন। এদিকে অধিবেশনের শুরুতে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, জনগণ ও তৃণমূলের নিবেদিত প্রাণ কর্মীদের জন্যই শত ঘাত প্রতিঘাত পেরিয়ে আওয়ামী লীগ আজ ক্ষমতায় থেকে দেশ সেবা করে যাচ্ছে। আজকে
সবসময় অস্ত্রের ঝনঝনানি, এবং বিএনপি নামে যে দলটি সৃষ্টি হয়েছিল তারা এই আন্ডারগ্রাউন্ড পার্টির বেশিরভাগ লোকই কিন্তু বিএনপিই করতো। আবার কারণ সেখানে প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীদের উপরে হামলা হতো, কত লাশ যে পড়েছে তার হিসেব নেই। ৭৫-এর পরেও ওইভাবে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা অত্যাচার এবং কারাবরণের শিকার হয়েছে। আবার ২০০১-এর নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকার আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে, আমাদের নেতা কর্মীদের হত্যা করে, সেই অবস্থা। বিস্তৃতি কিছুটা কমলেও আজও খুলনা ও রাজশাহী বিভাগের কিছু জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকার কিছু জায়গায় বৃষ্টি দেখা মিলেছে। ২৪ ঘন্টায় আরও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীতে প্রখর রোদ, মাঝে মাঝে আবার সূর্য মেঘের লুকোচুরি। তবে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহ এখনো আছে। কষ্টে আছেন পথচারী ও শ্রমজীবীরা। ঘাম বের হয়ে গেলে তো শরীর একটু মনে করেন যে হালকা হয়ে যায়, মাথা ঘোরে, তারপর সে মাথা ঘুরে বয়ে থাকি। গরমে আপনার কয়েকদিনে জ্বরে ভুগলাম, তারপর পেটের সমস্যা, পাতলা পায়খানা। প্রকৃত তাপমাত্রার চেয়ে কয়েক ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে রাজধানীতে। তবে যেসব এলাকায় জলাধার ও গাছপালা বেশি, সেখানে গরমের অনুভূতি কিছুটা কম। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যদি আমরা এই এলাকার সঙ্গে আমি পল্টনের চিন্তা করি, এই এলাকার সঙ্গে আমার বাদলমার্গের দক্ষিণ গেট চিন্তা করি, তাহলে আমরা দেখব, আমরা একটা গবেষণা করে দেখছি যে তাপমাত্রা ৫ ডিগ্রির মতো তফাৎ হয়। তার মানে এটা সাদা চোখেই দেখা যায় যে যেখানে গাছপালা আছে, পানি আছে, সেখানে তাপমাত্রাটা কম এবং অনুভূতও আমার কম হয়। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় গতদিনের চেয়ে কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৭.৯ ডিগ্রিতে। দেশের বেশ কিছু জেলাতেই আপনার বিশেষ করে খুলনা, রাজশাহী এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে তীব্র তাপপ্রবাহ ছিল। সেই তীব্র তাপপ্রবাহের টেন্ডেন্সিও কমে আসতে পারে বা এরিয়াও কমে আসতে পারে। আগামী ২৪ ঘন্টায় সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বাতাস সহ বজ্রঝড়ের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। দমকা থেকে ঝড়ো হওয়া সহ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের চান্স আছে, তবে সেই পরিমাণটা মানে সেই প্রবাবিলিটিটা আরও বেশি এটি ৫ তারিখের পর থেকে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে কমে আসবে তাপপ্রবাহ। এখন যেখানেই বৃষ্টি হোক না কেন, সেই বৃষ্টি এটা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হবে। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহের বিভাগের কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টি দেখা মিলেছে। এতে কিছুটা হলেও কমেছে তাপদাহের তীব্রতা। এদিকে বজ্রপাতে ৪ জেলায় মারা গেছে ১০ জন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। সকালে স্বস্তির বৃষ্টি নামে চট্টগ্রামে। স্থায়িত্ব বেশিক্ষণ না হওয়ায় তাপমাত্রা তেমন কমেনি। আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বটতলী এলাকায় ১ জনের মৃত্যু হয়েছে। সকালে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সময় এ ঘটনা ঘটেছে। দীর্ঘ তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি ভিজিয়ে দিল সমুদ্র শহরকে। সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে ২ লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে কয়েক মিনিটের জন্য বৃষ্টির দেখা মেলে। আকাশে ভারী মেঘ দেখা গেলেও ভারী বর্ষণ হয়নি। এদিকে কদিন ধরে তীব্র তাপদাহে অসহনীয় যশোরের জনজীবন, বাড়ছে গরমজনিত অসুস্থতা। গরম নিয়ে মানে বিশাল রাস্তাঘাটে রিক্সা চালানো যাচ্ছে না। যশোরের পরিস্থিতি খুব খারাপ। আমার ৩০ বছর বয়সে আমি এরকম দেখিনি। তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন প্রায় অচল। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। তাপমাত্রা অত্যন্ত প্রচণ্ড বেশি। আমরা খুব কষ্ট করে দিন যাপন। গরম ১ মাস ধরে এত গরম পড়ছে, আমরা সহ্য করা খুব গাইবাধা হয়ে গেছে আমাদের। ময়মনসিংহেও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। হাট বাজারে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকছে। বিপাকে শ্রমজীবী মানুষ। তাপপ্রবাহে দুর্বিষহ গাইবান্ধার জনজীবন। বুধবার রাতে রাজশাহীতে কিছুটা স্বস্তির বৃষ্টি দেখা গেলেও গরম কমেনি।
সিরাজগঞ্জেও তীব্র গরমে দুর্ভোগ দুর্দশায় সাধারণ মানুষ। রত্না জামান, একুশে টেলিভিশন। আগামী জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। এতে জাতীয় গ্রিডে যোগ হবে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে সক্ষমতার পুরোটা পেতে মধ্যনাঘাট সঞ্চালন লাইন সংস্কার জরুরি বলছে কর্তৃপক্ষ। আর বিদ্যুৎ বিভাগ বলছে দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসার আগেই সমস্যার সমাধান হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রুমি তালুকদার। সমুদ্রপথের সুবিধা কাজে লাগিয়ে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠছে অর্থনৈতিক করিডোর। এলাকাটি বিদ্যুৎ, জ্বালানি এবং শিল্প সমৃদ্ধ হচ্ছে, যা বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল সহ বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর আন্তঃযোগাযোগে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি মাতারবাড়ির অন্যতম বড় প্রকল্প। এখানকার বিদ্যুৎ কেন্দ্রের কয়লা এবং তেল আনলোডিংয়ে জেটিসহ 14.3 কিলোমিটার দীর্ঘ এবং 18.5 মিটার গভীরতার চ্যানেল তৈরি করা হয়েছে। ভিড়তে পারছে মাদার ভেসেল। মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিশাল সাইলোতে একসাথে রাখা যাবে উভয় ইউনিটের জন্য 60 দিনের কয়লা। সব মিলিয়ে দেশের অন্য সব বড় বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে এটিতে বাড়তি সুবিধা রয়েছে। গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে আছে প্রথম ইউনিট। পরীক্ষামূলকভাবে উৎপাদনে রয়েছে দ্বিতীয় ইউনিটও। বিদ্যুতের অর্থ বকেয়া থাকায় কয়লা আমদানিতে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রোডাকশন কস্ট আমার 8 টাকার মতো পড়ে কয়লা করে, যেহেতু কয়লাটা আমি সরাসরি এখানে আনলোডিং করতেছি, সেই জন্য আমার আনলোডিং কস্ট নাই বললেই চলে। এ যাবৎ আমরা প্রায় 700 কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনও আমরা পাই নাই। চলতি বছরের জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে। তবে মদনাঘাট সঞ্চালন লাইন ঠিক হলে কেবল উৎপাদিত পুরো বিদ্যুৎ গ্রিডে দেয়া সম্ভব হবে। বিদ্যুৎ বিভাগ বলছে জুলাইয়ের আগেই মদনাঘাট সঞ্চালন লাইনের সংস্কার কাজ শেষ হবে। দ্বিতীয় ইউনিটটা 24শে ডিসেম্বর 2023 আমরা সিনক্রোনাইজ করছি এবং এটা টেস্টিং কমিশনিং চলতেছে। আশা করি জুনের ভিতরে আমরা দ্বিতীয় ইউনিটেও টেস্টিং কমিশনিং শেষ করে কমার্শিয়াল অপারেশনে যেতে পারবো। সমস্যাটা হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা বসাইতে ডিলে হচ্ছে। ওই ট্রান্সফরমার বসাইলে ওইটা পেয়ে যাবে। এটা গ্রিড বলতে পারে। ইভাকুয়েশন একটু মানে পিছিয়ে আছে, তো আমরা আশা করি যে এখন তো আমরা প্রথম ইউনিট ইভাকুয়েট করতে পারি, সেকেন্ড ইউনিটটা জুলাই নাগাদ আসবে। এর মধ্যে আশা করি যে ইভাকুয়েশনটাও কমপ্লিট হয়ে যাবে। এদিকে গড়ে ওঠা অবকাঠামো ব্যবহার করে মাতারবাড়িতে আরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা থাকলেও কয়লাভিত্তিক নতুন প্রকল্পে অর্থায়নে জাপান আগ্রহী না হওয়ায় অর্থের নতুন উৎস খোঁজা হচ্ছে। দেশের অন্য যে কোনো বিদ্যুৎ প্রকল্পের চেয়ে নানা সুবিধার কারণে এখানকার বিদ্যুৎ উৎপাদন খরচ কম। তবে শীঘ্রই এই বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হলে উৎপাদন খরচ আরও কমবে আশা করছে কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী, কক্সবাজার। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও লাশ দাফনে অনিয়মের অভিযোগ, 3 দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। প্রভাবশালীরা নির্বাচনে কোনো রকমের প্রভাব বিস্তারের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। এমপি মন্ত্রী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। পাবনা জেলার সকল উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময়ে কমিশনার বলেন, নির্বাচনী আইন যারা মানবেন না তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নেবে। নির্বাচনকে কলুষিত করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে দেয়া হবে না। এছাড়া ভোটের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের বাধা দিলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন রাশেদা সুলতানা। ক্ষেত্রে তো নয়, ওনারা যদি কেউ করে থাকেন আমি ওনাদের জন্য হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এতদিন যা করেছেন আর এক পাও করবেন না, এক চুলও করবেন না। আপনারা করবেন, আমরা ছাড়বো না। আমরাও কিন্তু আপনাদের দিকে নজরদারিতে আসি এবং কমিশন কিন্তু এত দুর্বল কমিশন না যে আপনারা করে যাবেন আর কমিশন শুধু দেখে যাবেন না। কমিশনও ব্যবস্থা নেবে, নিয়ে থাকে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, চলমান, অনেক ব্যবস্থা চলমান। সে তো আপনারা এখনই সাবধান। আমি প্রার্থীদেরকেও একটা কথা বলবো, অনুরোধ করবো, আপনারা যারা ওনাদের গলায় আছেন, ওনাদের আশীর্বাদ দৃষ্টিতে আছেন, আপনারা দয়া করে সেখান থেকে সরে আসেন।
কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও লাশ দাফনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। চাইল্ড কেয়ার ও বৃদ্ধাশ্রমের নামে এসব অমানবিক প্রতারণার বিস্তারিত জানতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে নানা অনিয়মের অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা রুজু হয়েছে বলে জানান ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্র থেকে কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারকে বুধবার রাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন থানায় এরই মধ্যে মিল্টনের বিরুদ্ধে আরও 3টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে জালিয়াতির মামলা দায়ের করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, মিল্টন যেসব লাশ দাফন করেছেন তার মৃত্যু সনদ ছিল ভুয়া, আর ব্যবহৃত সিল তার নিজেরই তৈরি করা। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বৃদ্ধাশ্রমের নামে মিল্টনের বিরুদ্ধে বিস্তর অভিযোগের প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন, ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি। সেই কারণে আমরা নিজেরাই, যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি। আর বাদী আরও 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা। মিল্টনের অপরাধের সাথে তার স্ত্রী জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মোকাবিলা করব। দীর্ঘদিন ধরে মানব পাচার, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও শিশু নির্যাতন করে আসছেন এমন অভিযোগে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছেন মিল্টন সমাদ্দার। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকার উৎখাত করে কাকে আনতে চায় বিরোধীরা, প্রশ্ন প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ। ঢাকার কিছু জায়গা সহ কয়েক বিভাগে কাঙ্ক্ষিত বৃষ্টি, বজ্রপাতে 4 জেলায় 10 জনের মৃত্যু। এবং জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ির 2য় ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হবে 1200 মেগাওয়াট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইট। এছাড়াও ফেসবুক ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। 21 খবর দেখুন, 21 এর সাথে থাকুন।